নতুন বছর নতুন প্রত্যাশা, কিন্তু পুঁজিবাজার কি সেই প্রত্যাশা পূরণ করতে পারবে? আস্থার সংকট, তারল্যের চাপ আর নীতিগত অনিশ্চয়তার মাঝে নতুন বছরে পুঁজিবাজারের প্রধান চ্যালেঞ্জগুলোই আজকে আমাদের আলোচ্য। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমস। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি রয়েছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন জিয়াউর রহমান জিয়া, সম্পাদক অর্থসূচক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। আজকে আমরা আলোচ্য বিষয় রেখেছি নতুন বাজারে পুঁজিবাজারের চ্যালেঞ্জ। এই যে নতুন বছর তো শুরু হয়েছে, নতুন বছরে পুঁজিবাজারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি কি দেখছেন? সবচেয়ে বড় চ্যালেঞ্জই হচ্ছে আসলে আস্থার চ্যালেঞ্জ। আস্থার যে ঘাটতি আছে সেটি দূর করা। আপনি জানেন যে আস্থার ঘাটতি যদি দূর হয়, আমরা যে অন্যান্য সূচকগুলো দেখছি, যেমন লেনদেন কমে গেছে, বাজারের সূচক কমছে, বাজার মূলধন কমছে, এগুলো আসলে কিন্তু বিনিয়োগকারীদের অংশগ্রহণ বা পার্টিসিপেশন কমে যাওয়ার কারণে। তো বিনিয়োগকারীরা কেন অংশগ্রহণ করছে না? নানা কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে, আপনি দেখেন যে তারল্য সংকট ছিল গত কয়েক দশকের, দেড় দশকের যে অনিয়ম দুর্নীতি ছিল, এই সরকার আসার পরে এবং এই কমিশন দায়িত্ব নেওয়ার পরে কিছু কাজ হয়েছে, কিন্তু দৃশ্যমানভাবে মোটা দাগে যেসব কাজ হলে হয়তো মানুষ সাহস পেত যে না ঠিক আছে এখন বোধহয় বাজার ঘুরে দাঁড়াবে, সেই রকমটা দেখা যায়নি। তো এই যে আস্থাহীনতার কারণে অনেকে সাইডলাইনে আছে, আবার অনেক নতুন বিনিয়োগকারী, হয়তো সম্ভাব্য বিনিয়োগকারীদের আমরা মিস করছি যারা এই বাজারে আসতে পারত। তো আমরা মনে করি যদি এই বছর এই আস্থার জায়গাগুলো দূর করা যায়, অ্যাড্রেস করা যায় সমস্যাটা, তাহলে হয়তো যারা সাইডলাইনে আছেন তারাও অ্যাক্টিভ হবেন, এবং যারা অনেক টাকা আছেন এখন পর্যন্ত পুঁজিবাজারে আসেননি তাদের মধ্যেও করেও কিন্তু নতুন অনেকে তৈরি হতে পারেন, আগ্রহ দেখাতে পারেন পুঁজিবাজারে। বিশেষ করে আমরা দেখছি যে ব্যাংকের সুদের হার কিন্তু বাড়তে বাড়তে একটা অপটিমাম লেভেলে চলে গিয়েছিল, এখন কিন্তু আবার সুদের হার একটু কমছে। যখনই ব্যাংকিং সেক্টরে সুদের হার কমে যায় বা অন্যান্য জায়গায়, মাঝখানে আপনি দেখেন যে সপ্তাহ 2-3 আগের ঘটনা, সরকার কিন্তু সঞ্চয়পত্রের সুদের হার আবার একটু কমানোর সিদ্ধান্ত নিয়েছিল, যদিও সেই সিদ্ধান্তটা বহাল থাকেনি। সরকার আবার পেছনের সিদ্ধান্তে ফেরত গেছে, আগেরটা বহাল রেখেছে। কিন্তু এটা বাস্তবতা যে সরকারের বরোয়িং কস্ট বা তাদের যে ঋণের যে ব্যয়, সেটির উপর থেকে যে চাপ কমাতে চায়, তাহলে কিন্তু তাকে আসলে সঞ্চয়পত্রের সুদের হারও কমাতে হবে। তো যখন সঞ্চয়পত্রের সুদের হার কমে যাবে, যদি ব্যাংকের সুদের হার কমে যায়, তখন কিন্তু যাদের হাতে আইডল মানি আছে তারা কিন্তু পুঁজিবাজারকে বিকল্প হিসেবে নেবেন, যদি তারা আস্থা পান। কিন্তু যদি আস্থার জায়গা না দিতে পারি, সবাই তো চিন্তা করে আগে মূলধন রক্ষা করতে হবে, তারপর আমার প্রফিট। তো যখন সে নিশ্চয়তা পাবে যে না এই বাজারে গেলে আমার হয়তো মূলধনটা অ্যাটলিস্ট কারসাজির কারণে হোক, অন্য কিছুর কারণে হোক হারাবে না, তখন কিন্তু নতুন অনেক বিনিয়োগকারীকে আমরা এই বাজারে পাবো। তো আমরা আশা করি যে নিশ্চয়ই আগামী 1 মাস পরে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এই নির্বাচনকে ঘিরে গত 1.5 বছর ধরে নানা অনিশ্চয়তা ছিল, অস্থিরতা ছিল, নানা ধরনের উদ্যোগ ছিল, আয়োজন ছিল। যদি সত্যি সত্যি সেটা গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, যখন একটি রাজনৈতিক সরকার আসবে, তখন তারা এই বাজারে আস্থা ফেরানোর জন্য নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, এবং যারা সাইডলাইনে আছেন বিনিয়োগকারীরা, তারাও আস্থা ফিরে পাবেন। তাহলে কি বলা যাচ্ছে নির্বাচন পরবর্তী সময়ে বিনিয়োগ বাড়বে? আমরা আশাবাদী। এবং আপনি দেখবেন যে গত 1 বছরে বিভিন্ন সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান পুঁজিবাজার নিয়ে আয়োজনগুলো করেছে, সভা, সেমিনার, সেখানে কিন্তু সম্ভাব্য যে 2টি বড় রাজনৈতিক দল যারা হয়তো ক্ষমতায় আসতে পারে, নির্বাচিত হতে পারেন আমরা মনে করছি, তো তাদের নেতারাও কিন্তু ছিলেন, এবং তারা কিন্তু সবাই স্বীকার করেছেন যে আমরা পুঁজিবাজারকে ওন করব, এবং আমরা চাই যে আগামীর যে অর্থনীতি হবে, আগামী বাংলাদেশকে যদি আমরা মধ্য আয়ের দেশে পরিণত করতে চাই, যে চ্যালেঞ্জগুলো হবে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য পুঁজিবাজারকে সহায়তা করতে পারে, একটা শক্ত ভূমিকা রাখতে পারে, সেই জায়গাটা আমরা চেষ্টা করব কাজে লাগাতে। যদি সত্যি সত্যি তারা যে আশ্বাসগুলো দিয়েছেন সেই আশ্বাস অনুযায়ী যদি কাজ করেন, তাহলে আমরা আশাবাদী যে আগামী দিনগুলো ভালো হবে। এই ফাঁকে আমি বলবো, যেহেতু সামনে নির্বাচন, আমরা চাই যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে, তারা বিভিন্ন বিষয়ে কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন, নিশ্চয়ই একটি নির্বাচনী ইশতেহারও হয়তো শেষ সময় আমরা দেখব। আমরা চাই তাদের নির্বাচনী ইশতেহারে যেন পুঁজিবাজারের একটা বলিষ্ঠ উপস্থিতি থাকে, এই পুঁজিবাজারকে নিয়ে তাদের ভাবনা কি, কীভাবে এই বাজারকে কাজে লাগাতে চান, এবং তারা যে 5 বছর থাকবেন, দায়িত্ব নেওয়ার পর এই 5 বছরে পুঁজিবাজারকে আসলে কোথায় নিয়ে যেতে চান, এরকম একটি ভীষণ যদি তারা দেন, তাহলে আসলে বাজারের জন্যও ভালো, বিনিয়োগকারীর জন্য ভালো, এবং আমি মনে করি ভোটারদের জন্যও ভালো। তারা আসলে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এইসব বিষয় বিবেচনা নিতে পারবেন। তারল্য সংকট পুঁজিবাজারে কতটা প্রভাব ফেলছে? অনেক প্রভাবই ফেলছে। আপনি দেখেন যে বেশ কয়েকটি ঘটনা, কিছু আছে
বর্তমান বাস্তবতা বা নীতি নির্ধারক যারা আছে, রেগুলেটরি সংস্থাগুলো আছে, তাদের নিয়ন্ত্রণাধীন কিছু হচ্ছে এর বাইরে। আপনি জানেন যে গত বছর 5 আগস্টে যে পরিবর্তনটা হয়েছে, পরিবর্তনের পরে আসলে 15 বছরে একটি রাজনৈতিক দল এবং তার সমর্থিত লোকজন, ব্যবসায়ীরা কিন্তু একটা বড় ভূমিকায় ছিল বাংলাদেশের অর্থনীতিতে। ভালোভাবে অর্জিত হোক, খারাপভাবে অর্জিত হোক, কিন্তু তাদের হাতে টাকা ছিল, সেই টাকার একটি অংশ কিন্তু পুঁজিবাজারও ছিল। যখন রাজনৈতিক পট পরিবর্তন হলো, তখন কিন্তু অনেক বিনিয়োগকারী যারা নানা কারণে আতঙ্কিত ছিলেন, হয়তো পলিটিক্যালি এক্সপোর্ট ছিলেন ওই রাজনৈতিক দলের সাথে, কিংবা যারা অনেক অন্যায় করে, তদবির করে, কালোবাজারি করে, কিংবা এই টাইপের নানা কিছু করে, ঠিকাদারি করে অসৎভাবে পয়সা কামিয়েছেন, তাদের একটি অংশ কিন্তু আসলে হয় দেশের বাইরে চলে গেছে, অথবা দেশের ভেতর থাকলেও তারা অনেকটা নির্বিবাদে, নির্বিলিতে অবস্থান করছেন। তারা এক্সপোজ হতে চাচ্ছেন না যেন তাদের বিষয়গুলো নজরে না পড়ে। তাদের ফান্ড কিন্তু বাজারে নাই, এক। দ্বিতীয়ত হচ্ছে যে নানা ধরনের অনিয়মের কারণে ব্যাংকিং সেক্টরে যে একটা দুর্বলতা ছিল, সেসবের কারণে কিন্তু বাজারে একটা ব্যাংকিং খাতেও কিন্তু তারল্যের একটা ঘাটতি ছিল। সেই তারল্যের কারণে ব্যাংকগুলো উচ্চ সুদে আমানত নিয়েছে, সেই কারণে সুদের হার বেড়ে গিয়েছিল। যখনই সুদের হার বেশি বেড়ে যায়, মানুষ কিন্তু সেফ জায়গা হিসেবে, তুলনামূলকভাবে নিরাপদ জায়গা হিসেবে মানুষ কিন্তু পুঁজিবাজারের টাকা তুলে নিয়ে ব্যাংকে রেখে দেয়। সব কিছু মিলিয়েই কিন্তু ইভেন আপনি জানেন ট্রেজারি বন্ডের সুদের হার 12% হয়ে গেছিলো, যেটা গভর্নমেন্ট বন্ড বাংলাদেশ ব্যাংক ইস্যু করে। সুতরাং যখনই আপনি ওইদিকে সুদের হার বেড়ে যায়, তখন কিন্তু টাকা ওইদিকে চলে যায়। সব কিছু মিলিয়ে আসলে তারল্যের একটা প্রবল সংকট কিন্তু আমরা গত বছর দেখেছি, 25 সাল পুরোটাই দেখেছি। স্বস্তির খবর হলো যেটা আপনি বলছিলাম, যে ব্যাংকিং সেক্টরের সুদের হার একটু কমতে শুরু করেছে। ইভেন সঞ্চয়পত্রের সুদের হার কমানোর কথা সরকার ভাবছে, যদি এই সরকার এখন নাও করে, হয়তো নির্বাচিত সরকার এসে সেটি করবেন। আমরা মনে করি ধীরে ধীরে তারল্যের সংকট কেটে যাবে এই বাজারে। মূল্যস্ফীতি হ্রাস, সরকারি সিকিউরিটিজের সুদ হার হ্রাসের আভাস, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি, ডলারের বিপরীতে টাকা মূল্য বৃদ্ধি ইত্যাদি বিষয় বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে জানা গেছে। এমন অবস্থায় কি করা উচিত? এখন যেটি করতে হবে, আসলে 1-1.5 মাসে তো সরকার খুব বেশি কিছু করতে পারবে না, কিন্তু তবু আপনি জানেন কিছু ইতিবাচক উদ্যোগ ছিল। বিশেষ করে বাজারে কিন্তু ভালো স্ক্রিপ্ট, ভালো শেয়ারের কিন্তু ঘাটতি আছে। আমরা গত 1 দশকে যেসব কোম্পানি এসছে, এর মধ্যে 2-4টা বাদ দিলে বাকি কোম্পানিগুলোর পারফরমেন্স কিন্তু ভালো না। অনেক রুগ্ন কোম্পানি, বন্ধ হয়ে যাওয়া কোম্পানিকে সাজিয়ে গুছিয়ে রং লাগিয়ে লাভজনক দেখে বাজারে নিয়ে আসা হয়েছে। সুতরাং বিনিয়োগকারী যদি বিনিয়োগ করতে চায়, অনেক সময় ভালো স্ক্রিপ্ট পায় না। আবার বাইরে যারা আছে, বিনিয়োগ এখনও করে নাই, তারাও কিন্তু চিন্তা করে যে একটা ভালো কোম্পানি হলে আমি বিনিয়োগটা করতাম। ইভেন আপনি জানেন যে বাংলাদেশি বিদেশি বিনিয়োগকারীরা 10-12টি কোম্পানির বাইরে ওরা বলে যে আমরা তো এখানে আর বৈচিত্র্য কিছু খুঁজে পাই না, এখানে এই 10-12টা কোম্পানির অডিট রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট, এগুলো ভরসা করা যায়, তাদের একটা ধারাবাহিকতা আছে, প্রফিটের, হ্যাঁ, স্বচ্ছতা আছে, বাকিগুলোর উপর সেটা নাই। সুতরাং ভালো কোম্পানি বাড়াতে হবে। আপনি দেখেছেন যে এই সরকার কিন্তু একাধিক দফায় ঘোষণা করেছে যে কিছু ভালো কোম্পানি, এবং বিশেষ করে সরকারি মালিকানাধীন কোম্পানি এবং কিছু বহুজাতিক কোম্পানি যেখানে সরকারের শেয়ার আছে, সেই কোম্পানিগুলো তারা বাজারে নিয়ে আসতে চায়। যদি বহুজাতিক কোম্পানির বিদেশি বিনিয়োগকারীরা, স্পন্সর যারা আছে, তারা যদি শেয়ার নাও ছাড়তে চায়, সরকারের যে অংশটুকু আছে সেই অংশ থেকে একটা অংশ বাজারে অফলোড করার কথা বলছে। এবং আমরা গত 15 দিন আগেও কিন্তু একটা মিটিং দেখেছি। আমরা আশাবাদী যে সরকার যদি এরকম করে কিছু ভালো কোম্পানি নিয়ে আসে, তো সেই কোম্পানিকে দেখে বাজারে একটি নতুন জোয়ার তৈরি হবে, দেশি এবং বিদেশি বিনিয়োগকারী কিন্তু বাজারে আসবে। এইটা আসলে একটা বাজারের বাক বদল হবে। বাকি মানে ভালো প্রতিষ্ঠান তালিকাভুক্ত করলে সংস্কারের সুফল মিলবে। নিশ্চয়ই। সরকারের সর্বোচ্চ পর্যায়ে যে থেকে সহায়তা আশ্বাস দেওয়া হয়েছে বারবার, অনিয়ম বা কারসাজির সন্দেহ থেকে আইন কঠোর করা হয়, এতে ভালো বিনিয়োগকারীদের বিপাকে পড়তে হচ্ছে। এই বিষয়ে কি বলবেন? আমি এটা মনে করি না যে অনিয়ম বন্ধ করলে ভালো বিনিয়োগকারীরা বিপাকে পড়ে। যেটি হয়েছে যে গত সময় তো অনেক অনিয়ম হয়েছে, এবং হয়েছে যখনই এইসব অনিয়মের সাথে যুক্ত ব্যক্তিদেরকে পানিশমেন্টের আওতায় আনা হয়, তখন এক হলো যে তারা একটু হয়ে যায় বাজারে, তারা বাজারে নিষ্ক্রিয় হয়ে যায়। পাশাপাশি তাদেরকে দেখে অন্যরা অনেক সময় ভয় পায়, কিংবা তারা কৌশলে গুজব ছড়িয়ে দিয়ে ভয় দেখায় যে দেখো রেগুলেটর কিন্তু সবাইকে ধরছে। আসলে রেগুলেটর সবাইকে ধরে না। তবুও আমরা বলবো, রেগুলেটরের প্রতি আমাদের অনুরোধ থাকবে, তারা যেন আর একটু সতর্কতার সাথে যাচাই বাছাই করে কাজগুলো করেন। যখন একটি শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে, মনে হয় কারসাজি আছে। কারণ আপনি জানেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ, দুইটা প্রতিষ্ঠানের হাতে কিন্তু স্টেট অফ দ্য আর্ট সফটওয়্যার আছে, হ্যাঁ, সার্ভেলেন্স সফটওয়্যার। এবং সার্ভেলেন্স সফটওয়্যারে যখনই কোনো কারসাজিমূলক লেনদেন হয়, সে কিন্তু অ্যালার্ট দেয়। সে কিন্তু যন্ত্র তো শুধু অ্যালার্ট দিয়ে শেষ করে, যন্ত্রের সেই অ্যালার্টটা আপনি বিবেচনায় নেবেন কিনা, নিয়ে ব্যবস্থা নেবেন কিনা, সেটি নির্ভর করে আসলে রেগুলেটরের ওই পর্যায়ে যেসব ব্যক্তি কাজ করছেন তাদের দক্ষতা, যোগ্যতা, সততার উপর। তো আমরা আশা করব যে শুরুর দিকেই যেসব অ্যালার্ট তারা দেখবেন, সেই অ্যালার্টের আলোকে শুরুতেই ব্যবস্থা নিয়ে নেবেন, যাতে বড় ধরনের
ধরনের কারসাজি না ঘটে এবং এমনভাবে ব্যবস্থা নেওয়া হোক যে ব্যবস্থার কারণে বাজারে সামগ্রিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়বে না, এবং সবাইকে আশ্বস্ত করা হোক যে আপনি যত বড় বিনিয়োগ করেন না কেন, আপনি যদি রুলস রেগুলেশন মেনে বিনিয়োগ করেন, শেয়ারের দাম বাড়লেও আসলে আপনার ভীত হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আপনি যদি কারসাজি করেন, নিয়ম লঙ্ঘন করেন, আইন ভঙ্গ করেন, তাহলে আসলে আপনাকে আমরা আইনের আওতায় আনবই। বিষয়টা যদি এইভাবে ক্লিয়ার করা হয়, আমার মনে হয় যে আগামী দিনে এই নিয়ে ভুল বোঝাবুঝি হবে না। বাজারে কারসাজি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ সংস্থার ভূমিকা কতটা কার্যকর? অবশ্যই অনেক ভূমিকা থাকা দরকার, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অতীতেও দেখেছি যে এই ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা যতটা ভূমিকা রাখার কথা ছিল ততটা ভূমিকা রাখতে পারেনি। একটু আগে যে কথা আমি বলছিলাম, কারসাজি আপনি কীভাবে বুঝবেন? দুইটা ঘটনা, একটা হলো আপনার মার্কেট ইন্টেলিজেন্স থাকতে হবে, বাজারে ঘুরবে, নানা নেটওয়ার্কের মধ্য দিয়ে খোঁজখবর নেবে যে কারা এই বাজারে কারসাজি করার চেষ্টা করছে, কোনো কোম্পানি নিয়ে গুজব ছড়াচ্ছে, কিংবা কোনো কোম্পানি এই মুহূর্তে হয়তো কারখানা বন্ধ কিংবা কোম্পানির পারফরমেন্স ভালো না, কিন্তু তারা কৃত্রিম পিএসআই তৈরি করে, মূল্য সংবেদনশীল তৈরি করে গুজব ছড়িয়ে দিয়ে কোম্পানির ভবিষ্যৎ অনেক ভালো হচ্ছে এরকম দেখিয়ে শেয়ারের দাম বাড়ানোর চেষ্টা করছে। বেশিরভাগ ক্ষেত্রে কারসাজি যারা করে তাদের সাথে কিন্তু কোম্পানির অসাধু উদ্যোক্তাদের যোগাযোগ থাকে, কারণ কোম্পানিকে ম্যানেজ করা ছাড়া সাধারণভাবে কারসাজি করে সফল হওয়া যায় না। তো কিছু ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানির উদ্যোক্তাদের একটা যোগ সাজস থাকে। সুতরাং এই খোঁজখবরগুলো রাখতে হবে যেগুলো আমরা অতীতে দেখিনি। দ্বিতীয়ত হচ্ছে সার্ভিলেন্স সফটওয়্যারে যে অ্যালার্টগুলো দেয়, সেই অ্যালার্টগুলোকে গুরুত্বের সাথে নিয়ে তাৎক্ষণিকভাবে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমার মনে হয় যে সেটাই হবে। কিন্তু অতীতে আমরা সেই জায়গায়ও গাফিলতি দেখেছি, বিশেষ করে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বিরুদ্ধে তো আগের কমিশনের বিরুদ্ধে তো এমন অভিযোগও আছে যে কারসাজিকারকদেরকে তারা প্রশ্রয় দিয়েছেন, নানাভাবে এনভায়রনমেন্ট তৈরি করে দিয়েছেন যেন তারা আরও সহজে কারসাজি করতে পারে। এবং অনেক ঘটনা জানার পরেও যদি যাদের সাথে ওদের সম্পর্ক ভালো, রেগুলেটর সম্পর্ক তখন ভালো ছিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং সেগুলোই কিন্তু আসলে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করেছে। দিনের পর দিন যখন অনিয়মগুলো হয়েছে, তারা চোখের সামনে দেখেছে কিছু লোক কারসাজি করে গুজব ছড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের পকেটে টাকা হাতিয়ে নিচ্ছে এবং রেগুলেটর ঘুমাচ্ছে, কিছু করছে না, তখন সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু অনিরাপদ ভেবেছেন। এই জায়গার উত্তরণ চাই। আমরা আবার আলোচনা ফিরবো, তবে একটি বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে আসছে বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব জিয়াউর রহমান জি ভাই, এবার আমি আপনার কাছে জানতে চাই, বাজারের তথ্যের স্বচ্ছতার অভাব কি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে? এটা কি একটা কারণ হতে পারে? কিছুটা বটেই। আপনি জানেন যে আইন অনুযায়ী তথ্যের অবাধ প্রবাহ থাকার কথা, এবং সমভাবে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যা বোঝায়, তথ্যের যেন এমনভাবে ডিসেমিনেশন হয় যাতে সকল বিনিয়োগকারী, সকল স্টেক হোল্ডার সবাই জানতে পারেন, সেটা একটা ঘাটতি আছে। দ্বিতীয়ত হচ্ছে অনেক কোম্পানির যেসব মূল্য সংবেদনশীল তথ্য সহ অনেক তথ্য আছে যেগুলো তাদের ওয়েবসাইটে এই পাবলিশ ঘাটতি করার কথা। সংস্কারের জন্য কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? এই মুহূর্তে কোনো পদক্ষেপ দেখছি না। এসএসসির কিছু নির্দেশনা ছিল, সেগুলোর বাস্তবায়ন কিন্তু নাই, এবং কোম্পানিগুলোতে কিন্তু একজন শেয়ার হোল্ডারদের সাথে যোগাযোগ করার জন্য একজন অথরাইজড অফিসার থাকার কথা। একজন শেয়ার হোল্ডার যদি যে কোনো সময় ফোন করে কোম্পানি সম্পর্কে তথ্য জানতে চায়, তিনি যেন তথ্যগুলো জানতে পারেন, করেসপন্ডেন্স করতে পারেন। কিন্তু বাস্তবে আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে অনেক কোম্পানিগুলোতে সেরকম কোনো তথ্য কর্মকর্তা নাই। অনেক কোম্পানির ওয়েবসাইটেও পর্যাপ্ত তথ্য থাকে না, অ্যানুয়াল রিপোর্ট থাকে না, অন্যান্য যে তথ্যগুলো আছে সেগুলো পাওয়া যায় না। তো আমি মনে করি যে নতুন যে সরকার আসার পরে কমিশন যখন একটা পরিবেশ পাবেন, তাদের উচিত হবে যে এই একটি জায়গাও এনশিওর করা কীভাবে আসলে তথ্যের অবাধ প্রবাহ এবং তথ্যের স্বচ্ছতা, নির্ভরতা, এবং আবার তথ্য পেলেই হবে না, সেটি নির্ভরযোগ্য তথ্য হতে হবে। একটা কোম্পানি একটা তথ্য দিল যে আমি মাইক্রোসফটের সাথে চুক্তি করছি, আপনার বললাম এই কারণে যে ইনটেক নামে একটি কোম্পানি, আমরা সরি নাম চলে এসেছি, আমরা নাম দিয়ে কথা বলি না, জাস্ট আইএসপির ব্যবসা করে, ইন্টারনেটের লাইন ব্যবসা করে, ছোট একটা কোম্পানি, ছোট একটা অফিস। তারা 2-3 বছর আগের কমিশনের সময় আমরা দেখেছি কীভাবে কারসাজিগুলো হয়। তারা এরকম দিয়েছে যে মাইক্রোসফটের সাথে চুক্তি হচ্ছে, মাইক্রোসফট আমাদের এখানে বিনিয়োগ করবে, আমরা যৌথভাবে কাজ করব। তো আপনি কল্পনা করেন যে মাইক্রোসফট সফটওয়্যার নিয়ে কাজ করে, তারা যদি করেও তাহলে ওইরকম বড় মাপের কোনো আইটি কোম্পানির সাথে বাংলাদেশের চুক্তি হলেও হতে পারে, কিন্তু একটা আইএসপি ইন্টারনেট লাইন প্রোভাইড করে তাদের সাথে চুক্তি হচ্ছে। এরকম তথ্য বা মূল্য সংবেদনশীল তথ্য আমরা কিন্তু এই বাজারে দেখেছি। সুতরাং আমাদেরকে এটা এনশিওর করতে হবে তথ্যের জন্য অবাধ প্রবাহ থাকে, সঠিক সময়ে যেন সকল বিনিয়োগকারী, সকল স্টেক হোল্ডার সেই তথ্যগুলো পায়, এবং সেই তথ্যগুলোর জন্য নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য হয়। একটি কোম্পানি চাইলে মন গড়া কোনো তথ্য যেন দিয়ে দিতে না পারে, এবং যদি কোনো ধরনের ভুল তথ্য কিংবা ইচ্ছাকৃতভাবে মনে হয় যে ট্যাম্পার্ড তথ্য, যেটা দিয়ে আসলে বাজারকে ম্যানিপুলেট করার সুযোগ থাকে, সেই ধরনের তথ্যের জন্য যেন কোম্পানির যারা উদ্যোক্তা এবং কোম্পানির যারা পরিচালনা পর্ষদে থাকেন, যারা কর্মকর্তা, তাদেরকে যেন লায়াবল করা হয়, তাদের বিরুদ্ধে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এইগুলো যদি হয় তাহলে বিনিয়োগকারীর সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এবং অনেক বিনিয়োগকারী আছে, বিশেষ করে ধরেন
আমরা না হয় বাংলাদেশে থাকি, যদি বিদেশি বিনিয়োগকারী কিংবা যে বাংলাদেশি ভাইটি বিদেশে থাকেন, উনি যদি বাংলাদেশে বিনিয়োগ করতে চান, ওনার পক্ষে কি কোম্পানিতে ফোন করে এসে ভিজিট করে খোঁজখবর নেওয়া সম্ভব না। তাকে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু ওয়েবসাইটে কি তথ্য পাওয়া যাচ্ছে, কোম্পানির ওয়েবসাইটে কিংবা অন্যান্য জায়গায় কিংবা পত্রপত্রিকার রিপোর্টে কি তথ্যগুলো আসছে, এইভাবে পরোক্ষভাবে তথ্যগুলো সংগ্রহ করতে হবে। সেই তথ্যের জায়গাগুলো যদি অবাধ না হয়, তথ্য যদি পর্যাপ্ত তথ্য না পাওয়া যায়, তার পক্ষে কিন্তু আসলে সিদ্ধান্ত নেওয়া কঠিন। এবং যখনই দেখবে যে আমি প্রয়োজনীয় তথ্য পাচ্ছি না, তখন সে চিন্তা করবে যেখানে তথ্যই পাওয়া যাচ্ছে না, এখানে আমি সিদ্ধান্ত কেন নিব, আমি রিস্ক কেন নিব। সুতরাং বিনিয়োগকে উৎসাহিত করার জন্য, বিনিয়োগের নিরাপত্তার জন্য, বিনিয়োগের স্বচ্ছতার জন্য আমাদের তথ্যেরও স্বচ্ছতা দরকার এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা দরকার। রিটেল বিনিয়োগকারীরা কেন সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ছে? রিটেল বিনিয়োগকারীরা ঝুঁকির মুখে সবচেয়ে বেশি পড়েন, কারণ হচ্ছে কি এদের বড় অংশেরই আপনার বিনিয়োগ সংক্রান্ত যে জ্ঞান, আমরা বলি যে কি বলবো, ফিনান্সিয়াল লিটারেসি, আর্থিক সাক্ষরতা, সেই জায়গাটার ঘাটতি আছে। একটা লোক ইউনিভার্সিটি মাস্টার্স পাস করলেই ওনার যে আর্থিক সাক্ষরতা থাকবে, বিনিয়োগ সম্পর্কে ভালো ধারণা থাকবে, সেটা কিন্তু নাও হতে পারে। এক, 2 নম্বর হচ্ছে যে এদের একটি বড় অংশ নিজেরা এত সময় থাকে না, দৈনন্দিন রুটি রুজির জন্য এই পরিমাণ ব্যস্ত তাদেরকে থাকতে হয়, একটি কোম্পানি নিয়ে যে রিসার্চ করবে, খোঁজ খবর নেবে, সে সুযোগটুকু থাকে না। আবার অনেক সময় থাকলেও তার সেই চেইন থাকে না। ধরেন আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়ে খোঁজ খবর নিব, সেই কোম্পানিতে পৌঁছা, তার ভবিষ্যৎ অ্যানালাইসিস করা, ইউকের বাজারে, তুরস্কের বাজারে, আমেরিকার বাজারে কতটুকু সম্ভাবনা আছে, এগুলো যাচাই বাছাই করা কিন্তু একজন সাধারণ বিনিয়োগকারীর পক্ষে সম্ভব হয় না। এটা একটা সীমাবদ্ধতা। আরেকটি সমস্যা হচ্ছে যে তারা যেহেতু পুঁজি কম থাকে, তারা অল্পতেই ভয় পায়, আবার অল্পতেই কিন্তু গুজবে বিশ্বাস করে। আপনি অনেক বেশি লোভ ওদের মধ্যে কাজ করে, যেহেতু বিভিন্ন সময়ে ওরা ক্ষতিগ্রস্ত হয়। ওরা মনে করে যে এই কথা শুনছি শেয়ারের দাম 3 গুণ 4 গুণ হবে, এটা বিনিয়োগ করলে বোধহয় আমি সকল লস কাভার করে ফেলবো, কিংবা একবারে বোধহয় আমার অনেক বড় লোক হয়ে যাব। এবং তারা কিন্তু তাদেরকে কিন্তু প্রভাবিত করা কিংবা কারসাজির ফাঁদে ফেলা খুব সহজ হয়। এই কারণে কিন্তু তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। তারা ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করার চেয়ে তারা যেগুলোতে দেখা যে বেশি গ্রোথ হচ্ছে, কেউ অনেক বেশি প্রফিট করে ফেলছে, সেই কোম্পানির হয়তো ফান্ডামেন্টালি সলিড না, সেই কোম্পানির হয়তো আসলে প্রাইসটা মুভ করেছে শুধুমাত্র কারসাজির কারণে, সে কিন্তু এগুলো বুঝতে চায় না। সে মনে করে যে আমি বিনিয়োগ করব এবং অন্যদের আগে এখান থেকে বের হয়ে যাব। বাস্তবে কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না। নতুন বছরে কোন খাতগুলোতে সব থেকে বেশি ঝুঁকি দেখছেন? আমরা এই মুহূর্তে আসলে মনে করি যে ফার্মাসিউটিক্যালস সেক্টর এবং হচ্ছে বস্ত্র খাত, এই দুটি খাতকে নিয়ে একটু ভালোভাবে চিন্তা করে স্টাডি করে করতে হবে। এই কারণে আমি বলছি না খুব ঝুঁকিপূর্ণ, কিন্তু এর সাথে আসলে আমাদের চলতি বছরের নভেম্বর মাসে আপনি জানেন যে এলডিসি গ্রাজুয়েশন হওয়ার কথা। যদি এলডিসি গ্রাজুয়েশন হয় তাহলে দুটি ঘটনা ঘটবে। একটি হচ্ছে যে আমরা যে শুল্কমুক্ত সুবিধা পাই পণ্য রপ্তানির ক্ষেত্রে, সেই সুবিধাগুলো কিন্তু উঠে যাবে। তো যদি উঠে যায় তাহলে আমাদের তৈরি পোশাক তো বেসিক্যালি বিশ্ববাজারে এত শক্তি অর্জন করেছে, আমরা যদি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হয়েছি, তার পেছনে নেপথ্য একটি বড় ফ্যাক্টর কাজ করেছে, সেটি হচ্ছে শুল্কমুক্ত বাজার সুবিধা। সেটি যদি উঠে যায় তাহলে কিন্তু এই সেক্টরে একটা ধাক্কা লাগতে পারে। এক, দ্বিতীয়ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যে বিভিন্ন দেশের উপর রেসিপ্রোকাল যে ট্যারিফ বসিয়েছে, সেই ট্যারিফের কারণে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু পণ্যের দাম বেড়ে যাচ্ছে। তো পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে ভোক্তার আয় তো বাড়ে নাই। তো ভোক্তা করে কি, সে নির্বাচন করে যে আসলে কোন প্রোডাক্টটা আমার অগ্রাধিকারের মধ্যে পড়ে, আমি কতটুকু খরচ করবো। যে ভোক্তা হয়তো বছরে 5টি জামা কিনতেন, শার্ট কিনতেন, টি শার্ট, উনি হয়তো 4টি টি শার্ট কিনছেন, তাহলে একটি কিন্তু কম কিনছেন। যার ফলে আপনি দেখবেন যে গত মাসে কিন্তু 12% মতো মাইনাস গ্রোথ হয়েছে বাজারে, যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের। এবং সামগ্রিকভাবেই কিন্তু আমাদের এক্সপোর্টে কিন্তু টানা 5 মাস ধরে কিন্তু নেগেটিভ গ্রোথ আমরা দেখছি। এইগুলো কিন্তু সবকিছুর একটা সুতরাং এটা একটা চ্যালেঞ্জের মধ্যে আছে, কিন্তু আমরা এটা মনে করি যে কার্যকর কোনো উদ্যোগ নিলে কিন্তু এই চ্যালেঞ্জে উত্তরণ সম্ভব। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যে ওষুধ উৎপাদন করি এবং ওষুধ যে রপ্তানি করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ট্রিপস নামে যে একটা চুক্তি আছে WTOর আন্ডারে, বিশ্ব বাণিজ্য সংস্থার আন্ডারে, যে স্বল্পোন্নত দেশগুলো মেধাস্বত্বের যে রাইট, সেই রাইটের বাইরে থাকবে। এমনিতে হয় কি, নতুন একটি কোম্পানি যখন একটি নতুন ওষুধ উদ্ভাবন করেন, আবিষ্কার করেন, সেটির উপর 20 বছর পর্যন্ত একচ্ছত্র তাদের মালিকানা থাকে, আধিপত্য থাকে। তাদের এই ফর্মুলা ইউজ করে যদি আপনি ওষুধ উৎপাদন করতে চান, তাকে কিন্তু আপনার রয়্যালটি বা ফি দিতে হবে, তাতে কিন্তু আপনার উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। কিন্তু স্বল্পোন্নত দেশ হিসেবে আমাদের সুযোগ ছিল যে আমরা কোনো ধরনের ফি না দিয়ে তার যে ফর্মুলা কপি করে কিন্তু আমরা উৎপাদন করতে পারতাম, এবং সেই জিনিস কিন্তু আমরা রপ্তানিও করতে পারতাম। যখনই সেটি বন্ধ হয়ে যাবে আপনার এলডিসি গ্রাজুয়েশনের কারণে, আমি আর কপি করতে পারবো না, আমাকে হয় পারমিশন নিয়ে
করতে হবে, রয়্যালটি দিতে হবে। পারমিশন মানি আর সে তো আর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে একটা উদ্ভাবন করেছে, সে তো আপনাকে ফ্রি দেবে না, সে তো বাণিজ্যের জন্যই করছে, সুতরাং আপনার কাছে রয়্যালটি নেবে। তাইলে হবে কি, আপনার যখন পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাবে, আপনি কিন্তু রপ্তানি মার্কেট সুবিধা করতে পারবেন না। অথবা যে প্রোডাক্ট সে নিজেই অন্য দেশে রপ্তানি করছে, সে বলবে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়ার দরকার কি, দেশে তো উৎপাদন খরচ কম, কম্পিটিশন টিকতে পারবো না, তা বলবে তুমি এটা উৎপাদন করতেই পারবো না। তাইলে আমাদের কিন্তু রপ্তানি কেন্দ্রিক যে একটা গ্রোথের সম্ভাবনা ছিল, সেটা একটু ঝুঁকির মধ্যে পড়তে পারে। তবে এটাও ঠিক যে আপনি এলডিসির পরে কিন্তু উন্নত দেশগুলো বাংলাদেশকে 3 বছর সময় দেবে প্রস্তুতি নেওয়ার। 3 বছরের আগে কিন্তু সাথে সাথেই কিন্তু আপনার শুল্কমুক্ত সুবিধা উঠে যাচ্ছে না। সুতরাং এই 3 বছরের মধ্যে যদি প্রস্তুতি নেওয়া যায়, তাহলে আমি মনে করি তৈরি পোশাক এবং ফার্মাসিউটিক্যাল দুটিতেই কিন্তু সম্ভাবনাও আছে। এখন যারা বিনিয়োগকারী তাদেরকে এই বিবেচনাগুলো নিতে হবে যে কোন কোন কোম্পানির সেই ক্যাপাসিটি আছে যে পরিবর্তিত পরিস্থিতির সে খাপ খাইয়ে নিয়ে এখান থেকে আবার গ্রোথ তৈরি করার। কোনো কোনো কোম্পানি এরকম কিন্তু বিকল্প ব্যবস্থা নিচ্ছে। ধরেন আপনার ইউএসএর একটি কোম্পানি, তার সাথে আমি সাব কন্ট্রাক্টে এখানে ওষুধ তৈরি করলাম যে ভাই তোমার কপি দিয়েই করবো, আমি উৎপাদন করবো তোমার হয়ে, তোমার যদি ইউএসএ শ্রমিকের মজুরি বেশি, উৎপাদন খরচ বেশি, তোমার জিনিসগুলো আমার এখানে তৈরি করো, এখান থেকে তুমি তৈরি করে নিয়ে যাও, তাহলে তোমার খরচ কম পড়বে। আবার আমার কি হবে, আমার শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা হলো এবং আমার এখান থেকে একটা মার্জিন থাকলো। সুতরাং নানাভাবে কিন্তু ব্যবসাকে সাজানো হচ্ছে, বিকল্প দেখা হচ্ছে। যেসব কোম্পানিগুলো এই বিকল্পকে ভালোভাবে কাজে লাগাতে পারবে তাদের কিন্তু গ্রোথ হবে। সুতরাং বিনিয়োগকারীদের হবে এই দুটি কোম্পানি, এই দুটি খাত সম্পর্কে আসলে ভালো করে অবজারভেশনে রাখা, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংস্কৃতি কেন গড়ে উঠছে না? দু তিনটি কারণ আছে। দু তিনটি কারণ হচ্ছে যে আমরা অতীতে যেটা দেখেছি যে আপনার বহুজাতিক কোম্পানি এবং দেশি 4-5টি কোম্পানি ছাড়া বাকি কোম্পানিগুলো ব্যবসার ধারাবাহিকতা নাই। হয়তো যে প্রজন্মের হাব দিয়ে কোম্পানি তৈরি হয়েছে, ওই প্রজন্মের যখন নেতৃত্ব শেষ হয়ে যায়, মারা গেলেন হয়তো বাবা, হয়তো ছেলে বা মেয়ে এসে দায়িত্ব নিলেন, তাদের মধ্যে সেই সিরিয়াসনেসটুকু থাকে না বা সেই দক্ষতা যোগ্যতার ঘাটতি থাকে। সবার ক্ষেত্রে যেরকম হচ্ছে এরকম না, ব্যতিক্রমও আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা দেখেছি। আবার অনেক সময় হয় যে অনেক দুর্বল কোম্পানি, যেটা বললাম, কারসাজি করে নিয়ে আসে আইপিওতে, প্রথম 3-4 বছর ওরা লোক দেখানোভাবে ভালো রাখার চেষ্টা করে, তারপরে কিন্তু কোম্পানির আসল চিত্রটা বের হয়ে যায়। তো অনেক বিনিয়োগকারী অনেক সময় বিনিয়োগ করে দেখেছে লং টার্মে যে অনেক কোম্পানিতে বিনিয়োগ করার পর ভবিষ্যৎ দেখা যায় পরে তো এই কোম্পানিগুলোর আসলে যেরকম সম্ভাবনার কথা বলেছিল, প্রসপেক্টাসে যা বলা ছিল, তার কোনো প্রতিফলন কিন্তু ভবিষ্যৎ কর্মকাণ্ডে নাই, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি একটি কারণ। আর জাতিগতভাবেই বোধহয় আমাদের মধ্যে আসলে খুব তাড়াতাড়ি বড়লোক হওয়া, খুব তাড়াতাড়ি রিটার্ন পাওয়া, এগুলোর একটা প্রবণতা কাজ করে। তো সুতরাং যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন, ওই যে দীর্ঘমেয়াদ শেষে 10 বছর পরে রেজাল্ট পাবো, দরকার নাই ভাই, অমুক কোম্পানি নিয়ে তো কারসাজি হচ্ছে, কিংবা অমুক কোম্পানি তো কোম্পানির অবস্থা ভালো না, শেয়ারের দাম তো বাড়ছে, তো আমি করি, আমার টাকা 2 বছরের মধ্যে 5 গুণ হয়ে যাবে, 6 মাসের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে। এই যে অল্প সময়ে বড়লোক হওয়া, অনেক বেশি রিটার্ন আশা করা, এই প্রবণতাও আসলে বিনিয়োগকারীদেরকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে দূরে রাখতে বাধ্য করছে। কিন্তু আমরা দেখেছি অনেক ভালো কোম্পানিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে সে বিনিয়োগ যেমন সেফ থাকে, পাশাপাশি কেউ কেউ অনেক বেশি রিটার্ন নিয়ে বের হয়েছে না বাজার থেকে। আমরা আবার আলোচনা করব, তবে আরো একটি বিরতির পরে। দর্শক, এবার জানিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব জিয়াউর রহমান জিয়া, আমি এবার জানতে চাই, দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপের গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এই বিষয়ে কি বলবেন? এগুলো কি বাস্তবায়ন সম্ভব আদৌ? সম্ভব, কিছু তো অলরেডি বাস্তবায়নের পথে আছে। যেমন ধরেন আপনি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু আইনের সংস্কার, যে আইনগুলোর ফাঁক ফুকরের সুযোগ নিয়ে বিভিন্ন সময় কারসাজি হয়েছে, বিনিয়োগকারীদের বিনিয়োগকে অনিরাপদ করা হয়েছে, কিংবা বিনিয়োগ লুটে নেওয়া হয়েছে। এর মধ্যে মিউচুয়াল ফান্ডের একটা আইন হয়েছে। মিউচুয়াল ফান্ডের আপনি জানেন যে ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড এবং ওপেন ইন মিউচুয়াল ফান্ড, 2 ধরনের ফান্ড আছে। ক্লোজ ইন হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এবং নির্দিষ্ট মেয়াদ শেষে সেটি শেষ হয়ে যাওয়ার কথা, অবসান হওয়ার কথা। কিন্তু আমরা দেখেছি একাধিক কোম্পানির মিউচুয়াল ফান্ডের মেয়াদ 2 দফা শেষ হওয়ার পরে কিন্তু সেগুলো আর অবসান হয় নাই, বিশেষ ওয়েবার নিয়ে সেগুলোকে বাড়ানো হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে 10 টাকা ফেস ভ্যালুর একটি মিউচুয়াল ফান্ডের ইউনিট বাজারে 2 টাকা 3 টাকা কেনা বেচা হচ্ছে, এমন তো হওয়ার কথা ছিল না। তার কারণ কি, এই ফান্ড যারা ম্যানেজ করছে সেই কোম্পানিগুলো নিয়ে মানুষের মধ্যে একটা আস্থাহীনতা আছে। বিনিয়োগকারীদের কাছে সেগুলো বিক্রি করে তারা এই টাকার একটি অংশ, মিউচুয়াল ফান্ডের টাকার একটা অংশ দিয়ে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করে ডিরেক্টর হয়েছেন, বোর্ডে গিয়েছেন, নানা ধরনের অপব্যবহার করেছেন। যেহেতু পুঁজিবাজারে তালিকাভুক্ত, যে কোম্পানিগুলো ম্যানেজ করছে তাদেরকে কিন্তু শেয়ারের দাম ইউনিটের দাম কমুক বা বাড়ুক, তাদের কিছু যায় আসে না, টাকা ফেরত দিতে হচ্ছে না। কিন্তু ওপেন এন্ড যদি
মিউচুয়াল ফান্ড আপনি যার কাছেই কিনবেন সে কিন্তু ফেরত নিতে বাধ্য। সুতরাং যখনই আপনি এই দায়বদ্ধতার মধ্যে থাকবেন যে আমি যে বিনিয়োগকারীর কাছে বিক্রি করছি, যদি আমি ভালো পারফরমেন্স না করি, বছর শেষে ভালো ডিভিডেন্ড না দেই, তাহলে কিন্তু সে আবার আমার কাছে ফেরত দিয়ে দিবে ইউনিট, আমার টাকা দিতে হবে। তখন আমি যদি টাকা মিস ইউজ করি, টাকা দেবো কোত্থেকে? সুতরাং আমার কিন্তু একটা দায়বদ্ধতা বাড়বে। এই দায়বদ্ধতা বাড়ানোর অংশ হিসেবে কিন্তু বিএসইসি সিদ্ধান্ত নিয়েছে আর এইভাবে কিন্তু ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড দেবে না, এরপর থেকে সব হবে ওপেন ইন ফান্ড। তো এরকম কিছু জায়গা আছে ট্রাস্টি, এবং আপনি ট্রাস্টির পাশাপাশি যারা আরও দু একটা সংস্থা আছে যারা মিউচুয়াল ফান্ডগুলো দেখভাল করে, ঠিক আছে? তাহলে কি আশা করা যাচ্ছে যে পুঁজিবাজার আস্থার জায়গা ফিরে পাবে? আমরা মনে করি এরকম কাজগুলো করবে। আজকে একটা প্রেস কনফারেন্স কিন্তু আছে বিএসইসিতে, সেটি হচ্ছে যে তারা যে আইপিও রুলস সংশোধন করেছেন, সে আইপিও রুলসে কী কী পরিবর্তন এসেছে সেগুলো জানানোর জন্য। এবং বিএসইসি মনে করছে যে আইপিও রুলস বাস্তবায়নের ফলে আপনার একটু ভালো কোম্পানি বাজারে আসবে, এবং আগে যে কারসাজিগুলো হয়েছে ট্যাম্পারিং করে, অ্যাকাউন্টস ট্যাম্পারিং করে বন্ধ কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসা হয়েছে, সেগুলো হয়তো হবে না। সত্যি সেগুলো যদি বাস্তবায়নটা ভালো হয়, আমরা অতীতে দেখেছি অনেক ভালো আইন হয় কিন্তু সেভাবে বাস্তবায়ন হয় না। যদি এই আইনগুলোর বাস্তবায়ন হয়, আমি মনে করি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কিছু না কিছু সহায়তা করবে। পাশাপাশি আপনি দেখবেন যে গত 15-20 দিন ধরে এই ঘটনাগুলো ঘটছে, যেসব মার্চেন্ট ব্যাংক ব্রোকার হাউসের আসলে নেগেটিভ ইকুইটি ছিল, সেই নেগেটিভ ইকুইটির বিপরীতে যেরকম সঞ্চিতি রাখার কথা ছিল তারা রাখতে পারে নাই, এর একটা চাপ ছিল ব্যবসা করতে পারবে কি পারবে না। বিএসইসি কিন্তু সেসব ক্ষেত্রে ওয়েবার দিয়েছে, তোমরা আগামী 1 বছরের মধ্যে এগুলো সলভ করবা, এরকম একটা পরিকল্পনা আমাদেরকে যদি দাও তাহলে আমরা তোমাদেরকে একটা ওয়েবার দিব, 1 বছর সময় বাড়িয়ে দিব। এবং সেক্ষেত্রে কিন্তু পর্যায়ক্রমে অনেকগুলো প্রতিষ্ঠানকে সময় বাড়িয়ে দিয়েছে। তো আমরা মনে করি যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, সবগুলো উদ্যোগ যদি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় এবং যদি বিএসইসি সহ অন্যান্য স্টেক হোল্ডাররা মনিটরিংটা ঠিকমতো করে, তাহলে হয়তো আমরা আস্থাটা ধীরে ধীরে ফিরে আসবে বাজারে, আশা করা যাচ্ছে। উচ্চ সুদের হার ও পুঁজিবাজার দুটোর মধ্যে ভারসাম্য কিভাবে আসবে? শুধু পুঁজিবাজারের স্বার্থে না, কিন্তু অর্থনীতির স্বার্থে কিন্তু উচ্চ সুদের হার যাতে নিম্নমুখী হয়, সুদের হার যেন একটা ন্যাশনাল পর্যায়ে আসে, বাংলাদেশ ব্যাংককে কিন্তু সেই উদ্যোগ নিতে হবে। কারণ কি, ব্যাংক থেকে ঋণ তো আসলে পুঁজিবাজারে বিনিয়োগকারী নেয় না, ব্যাংক থেকে ঋণ নেয় উদ্যোক্তারা। সেই ঋণ যদি তারা সহজে না নিতে পারে, যদি তার কস্ট বেড়ে যায়, ঋণের বড় কস্ট বেড়ে যায়, তাহলে সে তো ইন্ডাস্ট্রি করে ভায়াবল করতে পারবে না, কিংবা যে পণ্য উৎপাদন করবে সে পণ্যের খরচ বেড়ে গেলে তো আপনি বেশি দামে বাজারে বিক্রি করতে হবে। আপনি যে বলেন মূল্যস্ফীতি কমানোর কথা, জনগণকে একটা সহনীয় স্বস্তিকর অবস্থা ফেরত দেওয়ার কথা, সেটি তো সম্ভব না। সুতরাং যাতে শিল্প বাণিজ্যে গতি আসে, উদ্যোক্তারা আরও বেশি কম্পিটিটিভ প্রাইসে পণ্য বিক্রি করতে পারেন, এক্সপানশন করতে পারেন, সে কারণে কিন্তু ব্যাংকের সুদের হার কমাতে হবে। এবং সেটি কমানোর জন্য যত ধরনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া দরকার, আমরা আশা করি বাংলাদেশ ব্যাংক রেগুলেটর হিসেবে আগামী 1 বছরে পর্যায়ক্রমে সেই সিদ্ধান্তগুলো নেবে। এবং সেটি যদি হয়, ওটু কিন্তু আপনি দেখবেন যেহেতু পুঁজিবাজারে সাথে সম্পর্ক আছে মুদ্রা বাজারের বা ব্যাংকের, যখনই ব্যাংকে আমানতের সুদের হার কমে যাবে, ঋণের সুদের হার কমে যাবে, আপনি আমানতকারীরা কিন্তু ব্যাংক থেকে মুখ ফিরিয়ে এনে অনেকে আবার পুঁজিবাজারে বিনিয়োগ করবে। সে কেউ হয়তো শেয়ার কিনলো না, সেটা নাও হতে পারে, সে হয়তো পুঁজিবাজারে অনেকগুলো বন্ড, কর্পোরেট বন্ড লিস্টেড আছে, সে কেউ হয়তো বন্ডে বিনিয়োগ করবে, আবার কেউ হয়তো বন্ড থেকে শেয়ারে আসবে। এইভাবে পুঁজিবাজারে একটা প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে, লেনদেন বাড়বে। তো আমি মনে করি যে আগামী 1 বছরে আমরা এই চিত্রটা দেখতে পাবো। দুর্বল কোম্পানিগুলো বাদ দেওয়ার কি কোনো প্রয়োজনীয়তা লক্ষ্য করা যাচ্ছে? বিএসইসি বেশ কিছু অপশন নিয়ে ভাবছে। আপনি জানেন যে জেড ক্যাটাগরি নামে ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিতে যেগুলো ডিসফাংশনাল, যেগুলো দীর্ঘদিন যাবে উৎপাদন নাই, যেগুলোর কোম্পানি, এই ধরনের কোম্পানিগুলো এখানে লেনদেন হয়, ঠিক আছে, শেয়ার। তো আর নামে আরেকটি ক্যাটাগরি চালু করার চিন্তা করছি বিএসইসি, বিনিয়োগকারীরা যেন আরও সতর্ক থাকতে পারে। তো নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। আমরা আশা করি যে মূল বোর্ড থেকে এগুলোকে সরিয়ে নিলে আসলে বিনিয়োগকারীরা ভুল করে যে ফাঁদে পড়েন প্ররোচনাকারীদের কিংবা কারসাজিকারীদের, সে ব্যাপারে একটু সতর্ক থাকতে পারবেন। তারা মনে করবেন যে এই ক্যাটাগরি আসলে বিপজ্জনক, আমি যাব না। এখন আসলে আপনি আইনগতভাবে কাউকে কিন্তু বাধ্য করতে পারবেন না যে তুমি এই কোম্পানির শেয়ার কেনো কিংবা তুমি ওই কোম্পানির শেয়ার কিনবা না। এটা কিন্তু বিনিয়োগকারীর একটা রাইট। আপনি যদি মৌলিক জায়গায় হস্তক্ষেপ করেন, সে হয়তো কোর্টে গিয়ে মামলাও করে দিতে পারে। সুতরাং আপনাকে করতে হবে কি, তার সামনে তুলে ধরতে হবে যে এই জায়গাটা বিপজ্জনক, এই জায়গাটা তুলনাভাবে কম বিপজ্জনক, এই জায়গাটা হচ্ছে স্বস্তিকর কিংবা এই জায়গাটা লাভজনক। সে তার মতো করে সিদ্ধান্ত নেবে। সুতরাং বিএসইসি এবং স্টক এক্সচেঞ্জের দায়িত্ব হচ্ছে সেই জায়গাগুলো আইডেন্টিফাই করে দেওয়া যে এই কারণে এই ক্যাটাগরিতে শেয়ারগুলো আছে এবং এই শেয়ার যেগুলো
কোম্পানির, সেই কোম্পানিগুলোতে আসলে এই ধরনের সেটব্যাক আছে। তো আমরা মনে করি যে আর ক্যাটাগরি হোক কিংবা অন্য কোনোভাবে হোক, যে দুর্বল কোম্পানি, বন্ধ কোম্পানি, সেগুলোকে যদি একটু আলাদা করা যায়, তাহলে বিনিয়োগকারীদের যে প্রতারিত হওয়ার, তার টাকা আটকে যাওয়ার সেই ঝুঁকিটা কিছুটা হলেও কমবে। নীতিগত সিদ্ধান্তের ধারাবাহিকতার অভাব কি বাজারকে ক্ষতিগ্রস্ত করছে? হ্যাঁ, সেটা করছে, বরাবরই করছে। এবং সেই ক্ষেত্রে বিএসসিসির ক্ষেত্রে যেমন হয়েছে, সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশ ব্যাংক কিংবা অন্যান্য যে এজেন্সি আছে এনবিআর, তাদের ক্ষেত্রেও হয়েছে। আমরা আশা করব যে এটা গত সরকারের আমলেও উদ্যোগটা নেওয়া হয়েছিল, একটা মিটিংয়ের পর আর মিটিংগুলো হয় নাই। আমরা আশা করব বাংলাদেশ ব্যাংক, এনবিআর, আইডিআরএ এবং বিএসসিসি নিয়মিত মিনিমাম একটা মিটিং মাসে হলেও করবে, এবং সেখানে তারা যে পলিসি সংক্রান্ত বিষয়গুলো সেইগুলো আলোচনা করবে। এবং খুব ঘন ঘন যেন পলিসির পরিবর্তন না হয়, কারণ আপনি একটি পলিসি থেকে বিনিয়োগের সিদ্ধান্ত নিলেন, আপনি যেই বিনিয়োগ করলেন তারপর পলিসিটা চেঞ্জ হয়ে গেল, তার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হলেন। তো সেই ক্ষতির দায় দায়িত্ব তো আসলে আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে নাই, একটা এজেন্সির কারণে হয়েছে। সে কি এই দায় দায়িত্ব আপনার নেবে? তার তো এই অধিকার নাই বিনিয়োগকারীকে কিংবা উদ্যোক্তাকে ক্ষতিগ্রস্ত করার। শুধুমাত্র বিনিয়োগকারী না, কিন্তু উদ্যোক্তাও কিন্তু অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সুতরাং আমরা মনে করি যে একটা নীতির একটা ধারাবাহিকতা থাকা উচিত, এবং এভাবে বলা উচিত যে আগামী 5 বছর পর্যন্ত এই নীতিগুলো সচল থাকবে, তারপরে পর্যায়ক্রমে আমরা চেঞ্জ করব। কিংবা আপনি যদি ট্যাক্স হার পরিবর্তন করতে চান, সেটা আপনি বলতে পারেন যে 2 বছর পর্যন্ত যা আছে চলবে, 3য় বছর থেকে সুদের হার, শুল্কের হার এত হবে, ইনকাম ট্যাক্সের হার এত হবে, 4র্থ বছরে এত হবে, 5ম বছরে এত হবে। তাইলে হবে কি, একজন বিনিয়োগকারী কিংবা একজন উদ্যোক্তা তিনি কিন্তু প্ল্যান করতে পারবেন দীর্ঘমেয়াদে উনি কিভাবে বিনিয়োগটা করবেন, সেই বিনিয়োগটা আদৌ উনি করবেন কিনা। নতুন বছরে পুঁজিবাজার নিয়ে বিনিয়োগকারীদের আপনি কি বার্তা দিবেন? আমি মনে করি যে পুঁজিবাজার নিয়ে এত বেশি ভয় পাওয়ার কারণ নেই, কারণ এই পুঁজিবাজারের ধর্মই হচ্ছে উত্থান পতন। বিশ্বজুড়ে উত্থান পতন হয়, যদিও বাংলাদেশের মতো একটা অপরিণত বাজার, অগভীর বাজারে উত্থান পতনের মাত্রাটা, ব্যবধানটা একটু বেশি হয়। কিন্তু আমরা অতীতে দেখেছি, আমরা 96-এর ধসের পরে কিন্তু এই বাজারে গতি এসছে। আবার 2010 সালের পরে আমরা 22 সালেও কিন্তু দেখেছি মোটামুটি গতি এসেছিল। আমি মনে করি যে এই বাজার আবার গতিশীল হবে, বাজারে লেনদেন বাড়বে, ভালো কোম্পানিও আসবে, যেহেতু অনেকগুলো আইন কানুন সংস্কার করা হয়েছে, আরও কিছু আইন কানুন সংস্কার করা হবে, কিছু ভালো কোম্পানি আনার জন্য সরকার উদ্যোগ নিচ্ছে, এবং আমাদের অর্থনীতির স্বার্থে অন্যান্য স্টেক হোল্ডাররাও এগিয়ে আসবে। এবং মূল্য সংশোধন বলেন, মূল্য পতন বলেন, যে প্রক্রিয়াই হোক, শেয়ারের দাম অনেক কোম্পানির এই পর্যায়ে এসে নেমেছে যেখান থেকে আসলে খুব বেশি নামার কিংবা পতনের সুযোগ নাই। সুতরাং আমরা মনে করি এখন বাউন্স ব্যাকের সময়। এই বাউন্স ব্যাকটা হয়তো আমরা আরও 3 মাস 4 মাস আগে দেখতে পারতাম, যদি না জাতীয় নির্বাচন সামনে থাকতো। বিনিয়োগকারীদের মধ্যে একটা ভয় উদ্বেগ কাজ করছে, ইলেকশনটা সময় মতো হবে কিনা, হলে ভালো হবে কিনা, কি হবে। এবং সব সময় কিন্তু সকল দেশে কিন্তু ইলেকশনের আগে আগে এরকম একটা স্নায়ুর চাপ কিন্তু বাজারে থাকে, বিনিয়োগকারীদের মধ্যে থাকে। সুতরাং আমরা যখনই দেখবো যে নির্বাচনটা হয়ে গেছে, একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়ে যায়, তখন কিন্তু সকল কিছু রিভার্স হয়ে যাবে। হঠাৎ করে একটা রুদ্ধশ্বাস যে অবস্থা, এখানে মুক্তি মিলবে মানুষের, এবং তখন কিন্তু বাজারে একটা গতি আসবে। সুতরাং যে বিনিয়োগকারীরা যদি ভালো কোম্পানি দেখে, আমি বলবো না যে এখন শেয়ারের দাম কম আছে, আগামীতে নির্বাচনের পর ভালো হতে পারে, এর অর্থ যে সকল কোম্পানির শেয়ারের দাম বেড়ে যেতে পারে কিংবা আপনি সকল কোম্পানিতে শেয়ার বিনিয়োগ করেন। আপনাকে দেখতে হবে গত 5 বছরে এত উত্থান পতনের মধ্যেও কোন কোন কোম্পানিগুলো পারফরমেন্স ভালো ছিল। আমরা আমাদের আয়োজনে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।